সিলেটে সুরমা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে সিলেট মহানগরীর কয়েকটি এলাকা। এদিকে জেলার আরও ৫টি উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছেন ৫,৩৩,০০০ মানুষ। চালু করা হয়েছে ৫৪৭টি আশ্রয় কেন্দ্র। নগরীর তালতলা, মেন্দিবাগ, মাছিমপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কে পানি উঠতে শুরু করেছে। পানি প্রবেশ করছে মানুষের বাসাবাড়িতেও, তলিয়ে গেছে নগরীর ফায়ার সার্ভিস অফিসও। এদিকে সীমান্তবর্তী ৭ উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোপালগঞ্জে আরও এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট তামাবিল সড়ক। জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে গোয়াইনঘাট উপজেলা সদরের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হলে ১ সপ্তাহের মধ্যে বন্যার পানি কমে আসবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম, গঠন করা হয়েছে মেডিকেল টিম। বন্যা কবলিত এলাকায় ১,০০০ বস্তা শুকনো খাবার, ৭৫ টন চাল ও ২.৫ লাখ টাকার ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। সিলেট অঞ্চলের লোকাল বৃষ্টিপাতের উপর আমাদের এইখানকার বন্যাটা ডিপেন্ড করে না। তো আমরা সবসময় আশাবাদী, যদি মেঘালয় খুবই বৃষ্টিপ্রবণ এলাকা, আপনি জানেন চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, তো ওইখানে যদি বৃষ্টিপাতটা একটু কমে যায়, আমরা আশা করি যে আমরা সেফ হয়ে যাব। ঘূর্ণিঝড় রিমালের দীর্ঘ সময়ের তাণ্ডবে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছে দেশের উপকূলীয় অঞ্চল। ২ দফা জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের বেশিরভাগ এলাকা। লবণ পানিতে ছেয়ে গেছে ফসলি জমি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মাছের খামারগুলো। উপকূলবাসী বলছেন, ত্রাণের চেয়েও তাদের জন্য জরুরি টেকসই বেড়িবাঁধ। পটুয়াখালী থেকে ফিরে জানাচ্ছেন ইশতিয়াক ইমন। গেল ২ দশকে উপকূলের মানুষ সিডর ও আইলার মতো দুটো বড় ঝড়ের তাণ্ডব দেখেছে। শক্তিতে বড় হলেও অল্প সময় তাণ্ডব চালিয়েছিল এই ২ সুপার সাইক্লোন। কিন্তু শক্তিতে মাঝারি মানের হলেও ঘূর্ণিঝড় রিমাল উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে প্রায় ২৪ ঘন্টা। আঘাত হানার সময় দুবার সাগরের জোয়ার শক্তি জুগিয়েছে ঘূর্ণিঝড়টিকে। দীর্ঘ সময় জুড়ে বৃষ্টি, প্রবল বাতাস আর জোয়ারের পানি তছনছ করে দিয়েছে উপকূলীয় এলাকা। দীর্ঘ সময় ভারী বৃষ্টিতে মাটি নরম হয়েছে, সাথে ছিল প্রবল বাতাস। এই কারণে বেশিরভাগ গাছ উপড়ে পড়েছে এবং গাছ চাপা পড়ে মারা গেছে মানুষ, ভেঙেছে বসতবাড়ি। কোনো কিছু থালবাড়িও নেই যে আমরা থালবাড়িতে দুটো রাঁধতে বেরিয়ে বা পাতিলে খামো, আমাকে ওই দুঃখ নাই। জোয়ার উঠলেই পানি ওঠে, সব ঘর তলাইয়ে যায়, সব ভেঙে চুরে গেছে, কিছু নাই। ল্যাব তো দলে সব কোন বন্য জায়গা নাই, অন্য জায়গা। মাটি নরম হওয়ায় পানির তোরে ভেঙেছে বেড়িবাঁধ। লবণ পানি প্রবেশ করায় উপকূলে এখন খাবার পানির তীব্র সংকট। সেই সাথে ক্ষতিতে পড়েছে ফসলি জমি। কল ডুবে গেছে, ওই কলে গুন্ডি নিয়ে আসি পানি। লবণ হয়ে গেছে, করার কি আছে, খাবার তো পানি নাই। বন্যা গেছে যাই 3 দিন স্যার, একটা ফ্যামিলি বাসা দুটো ভাত রান্না খাইবে, এরকম চুলাটা হন তো চান নাই। ওই আসে মনে করেন আইসা কেউ দেখা যায়, কেউ ছবি তুলে নিয়ে যায়, মজা নিয়ে যায় আর কি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতের। উপকূলের পানির তোরে ভেসে গেছে হাজার হাজার পুকুর আর ঘেরের মাছ। উপকূলবাসী বলছেন, প্রাণহানি কম হলেও আর্থিক ও প্রাকৃতিকভাবে বড় ক্ষতি করে গেছে ঘূর্ণিঝড় রিমাল। এই উপজেলা যত ঘের আছে, কোনো ঘের নাই। মৎস্য ব্যবসায়ীরা এখন অসহায়, এদের এখন আশ্রয়ও নাই, থাকার জায়গাও নাই, ঘের বাড়ি কিচ্ছু নাই, সব কিছু ধ্বংস। উপকূলীয় এলাকায় বিপর্যয় মোকাবেলায় টেকসই ব্যবস্থা গড়ে তোলা না গেলে বাড়বে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিদিনই অস্থির হয়ে উঠছে মশলার বাজার। গত ২ মাস ধরে মশলার বাজারে একই চিত্র। নতুন করে বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। পাশাপাশি এলাচ, লবঙ্গ ও জিরাও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৮৫ টাকায়। এছাড়া রাজধানীর খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। আমদানি করা আদা ২২০ থেকে ২৬০ টাকা। জিরার কেজি ৭৫০ থেকে ৯০০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে ১৮০০ টাকা আর এলাচ ৪০০০ টাকা। টাকার দরপতনের কারণে জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ল। বৃহস্পতিবার নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম কার্যকর হবে ১ জুন থেকে। প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন দর অনুযায়ী জুনে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য লিটার প্রতি ১০৭ টাকা থেকে ৭৫ পয়সা বেড়ে ১০৭ টাকা ৭৫ পয়সা হবে। পেট্রোল হয়েছে ১২৭ টাকা আর অকটেনের
2 টাকা 50 পয়সা বেড়ে 131 টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মে মাসেও জ্বালানি তেলের দাম লিটার প্রতি সর্বোচ্চ 2.5 টাকা করে বেড়েছিল। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে 2 দফা বাড়ল। আসছে বাজেটে শিক্ষার 2 মন্ত্রণালয়ের প্রায় 94,000 কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। শিক্ষাবিদরা বলছেন, বাজেটের আকারের সাথে বরাদ্দ বাড়লেও ইউনেস্কোর হিসেবে এখনও জিডিপির 4% বরাদ্দে পৌঁছায়নি বাংলাদেশ। আর শিক্ষামন্ত্রী 71কে জানান, বরাদ্দর চেয়ে গুণগত বাস্তবায়নে এবার জোর দেওয়া হবে। আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর 6 জুন প্রথম বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। শিক্ষার 2 মন্ত্রণালয় প্রায় 94,000 কোটি টাকা বরাদ্দ পেতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষায় বরাদ্দ পাচ্ছে প্রায় 55,000 কোটি টাকা। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষায় 38,000 কোটি টাকার কিছু বেশি বরাদ্দ আসছে। বরাদ্দ খানিকটা বাড়লেও ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী শিক্ষা খাতের বরাদ্দ পর্যাপ্ত নয় বলছেন শিক্ষাবিদেরা। শিক্ষা খাতে বরাদ্দ ন্যূনতম 4% থাকার কথা, কিন্তু আমরা দীর্ঘ 10 বছর ধরে দেখছি আমরা তার ধারে কাছেও পৌঁছাতে পারছি না। তাহলে আমরা কি মানব সক্ষমতা বিনির্মাণের দিকে তাকাবো না? আমরা যদি যথাযথ বিনিয়োগ না করি তাহলে অনেক স্বপ্নই আমাদের অপূর্ণ থেকে যাবে। শিক্ষামন্ত্রী অবশ্য বলছেন, বরাদ্দ যাই হোক বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এবার শিক্ষক প্রশিক্ষণ সহ নতুন কারিকুলাম গুরুত্ব পাচ্ছে, গবেষণাও থাকছে অগ্রাধিকারে। বাজেট বাড়ালে হবে না, সেটা কর্মমুখী করতে হবে শিক্ষার্থীদেরকে। কর্মসংশ্লিষ্ট যে সমস্ত দক্ষতা আছে সেগুলো নেওয়ার বিষয়ে তাদেরকে তৈরি করতে হবে। যে শিক্ষকদের প্রশিক্ষণ, কারিকুলামের মান উন্নয়ন, সেটা বিশ্ববিদ্যালয় হোক। তারপর আমরা বলছি অ্যাক্রেডিটেশন প্রসেস, যে উচ্চশিক্ষার সেদিকে জোর দেওয়া হচ্ছে। প্রশ্ন ছিল, শিক্ষার সাথে বিভিন্ন মন্ত্রণালয়কে জুড়ে দিয়ে টাকার অঙ্ক বড় করে দেখানো হয়। মন্ত্রীর জবাব, 22 মন্ত্রণালয় শিক্ষার সাথে কাজ করছে। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে, সেগুলো কিন্তু এই হিসাবে দেখানো হয় না। তো এই জন্যই মনে হয় যেন সেটা যেই সুপারিশকৃত পার্সেন্টেজ সেটা সমমান হচ্ছে না বলে অনেকে বলেন। কিন্তু আমরা যেভাবে দেখি যে আসলে শিক্ষা কার্যক্রম আমাদের সাথে প্রায় 22টি মন্ত্রণালয় জড়িত। যেহেতু 22টি মন্ত্রণালয় জড়িত, সেখানে যথাযথভাবে কিন্তু বাজেট বরাদ্দ হয়েছে। করোনাকালীন ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠেনি শিক্ষা খাত, সেই সাথে আরও কিছু চ্যালেঞ্জ ছিল। সবুত্রে বাজেটের সঠিক বাস্তবায়ন গুরুত্ব পাবে বলছেন শিক্ষামন্ত্রী। শারমিন মীরা, 71, ঢাকা। সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, তাই তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দুর্নীতি যে কেউ করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সরকার দুর্নীতির বিষয়ে নীরব কিনা সেটা দেখা জরুরি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকার কোনো দুর্নীতিবাজদের শাস্তি দিয়েছে, প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দেয়নি। এ সময় ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ও লুটপাটের জন্য যুক্তরাষ্ট্রে তারেক রহমান নিষিদ্ধ, অথচ তার দল এখনও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয়, তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা। মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্রে সে লঙ্ঘন করেছে। দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যা শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেখা। যারা মাদক কারবারি ও সন্ত্রাসী তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আবারও সাফ জানিয়ে দেন, নতুন করে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারবে না। এর আগে মন্ত্রী 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয় পরিদর্শন করেন ও সেখানে ফলজ গাছ রোপণ করেন। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে, আপনারা 2-4টা দেখেছেন, তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ, এবং তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া, এই সবগুলি আমরা করছি। 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে একসাথে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। তামাক নিয়ন্ত্রণে সাংবাদিকতা সহ বিভিন্ন অঙ্গনের অবদানের জন্য ভোরের কাগজের সেবিকা দেবনাথ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক রুহুল আমিন, বেসরকারি গবেষণা সংস্থা TCRC সহ বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সম্মাননা দেওয়া হয়। বিশ্ব তামাক মুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি। এ কারণেই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে স্কুল কলেজ সহ প্রতিষ্ঠান ও খেলার মাঠের 100 গজের মধ্যে বিড়ি, সিগারেট, জর্দাগুল বিক্রি নিষেধের করা সহ যত্রতত্র তামাক বিক্রয় বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। 40 সালে এবং একজন দেশের প্রধানমন্ত্রীর এরকম কমিটমেন্ট অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী করছেন কিনা আমার জানা নাই। এটা শুধু এক স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না, এটা সবাই অন্যান্য মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, সবাইকে মিলেমিশে আমাদেরকে কাজ করতে হবে এবং উদ্যোগটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে। আমি মন্ত্রী হওয়ার পরেই প্রথম আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস। আমি আশা করি যে আমি চেষ্টা করব আমি সব মন্ত্রণালয়কে এক করে মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেটটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। পাসপোর্টে ইসরায়েলের নাম বাদ কেন দেয়া হলো সে প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানায়নি বলে অভিযোগ তুলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। শুক্রবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই অভিযোগ করেন। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে ধর্মীয় সব বিভেদ ভুলে সকল দেশকে এগিয়ে আসা উচিত, না হলে নারী ও শিশুর লাশ আরও বাড়বে। এই ছায়া সংসদে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বিপক্ষে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা অংশ নেয়। যুক্তিতর্ক উপস্থাপনে এগিয়ে থাকায় জয়ী হয় স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা। নতুন যখন পাসপোর্ট হলো, আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমরা আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই, আমার মন্ত্রণালয়ের কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে, যেটা আমরা গ্রহণ করেছি।